বিদায় নেওয়ার সময়টা খুবই কষ্টদায়ক। এসেছিলাম 4 থেকে 5 দিন হয়ে গেল আমার ছোট ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে। আজ আমরা সবাই চলে যাচ্ছি। যাবার বেলায় কিছু কথা না বললেই নয়। এখানে এসে এমন ভালোবাসা পাবো কখনো কল্পনাই করিনি। মেয়ের মতো আদর স্নেহ ভালোবাসা পেয়েছি। যাওয়ার সময়টাতে কেন জানি মায়া হচ্ছে। ভালোবাসা আদর স্নেহ এমন একটা জিনিস, সে যেখানেই হোক না কেন সেখানেই যেন বাধা পড়ে যায়। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার বাবার বাড়ি থেকে নৌপথে আসার সময় আমি ঘোড়া দেখেছিলাম আর আমার ভীষণ শখ জেগেছিল যে আমি ঘোড়ায় চড়বো, কিন্তু সেই আশাটা আসার সময় পূরণ হয়নি। যাবার সময় আমার ছোট ভাইয়া আমার আশাটা পূরণ করে দিল। বড় বোন বলেছে বলেই কথা, বাড়ির সামনেই দেখি ঘোড়ার গাড়ি চলে এসেছে। আমি তো ভীষণ এক্সাইটেড, কারণ আমি কোনোদিন কখনো ঘোড়ার গাড়িতে চড়ি নাই, কিন্তু কেন জানি ওঠার আগেই আমার একটু ভয় ভয় লাগতেছিল। আমি গাড়িওয়ালাকে অনেক প্রশ্ন করতেছিলাম, ঘোড়াটা কি অনেক জোরে দৌড়ে যাবে নাকি ঝাঁকুনি হবে, অনেক ধরনের প্রশ্ন। এত প্রশ্ন করার কারণ একটাই, আমরা বেশিরভাগ জার্নি বাইকেই করি আর আমার এমন একটা অভ্যাস, অন্যান্য গাড়িতে উঠে বসে থাকার মতো ব্যালেন্স ঠিক রাখতে পারি না। আর এটা তো আমার জীবনের প্রথম। সে যাই হোক গাইস, পড়ে যাই বা না যাই, যেভাবেই হোক ঘোড়ার গাড়িতে আমি উঠবই এবং কি ঘোড়ার গাড়িতে করেই যাব। আর এইদিকে মামা ভাগ্নের গোপন কথা চলছে। তো যাই হোক, এইদিকে সবার সাথে কথা বলে বিদায় নিয়ে নিলাম। আমার ক্যামেরার আউটসাইডে আমার আত্মীয় বাড়ির সবাই ছিল, দেখানো সম্ভব হলো না বলে আপনাদেরকে দেখালাম না। আর এইদিকে দেখুন, বাবুর আব্বু আর আমার ছোট্ট ভাইয়া দুইজনাই আগেই উঠে পড়লো গাড়িতে। এইদিকে আমি যে কিভাবে গাড়িতে উঠেছি এইটা তো বলাই যাবে না, কিন্তু ওঠার আগে আমি আমার স্যান্ডেল দুইটা হাতে নিয়ে নিয়েছিলাম। তো যাই হোক গাইস, আমরা বিদায় নিয়ে নিলাম। আর এইদিকে দেখুন, আমার মা ওই পেছন পেছন চলে আসছে আমাদের বিদায় দিতে। আসলে আমার ভীষণ খারাপ লাগতেছিল। আমরা যতদূর অবধি গিয়েছি এবং যতদূর দেখা গিয়েছে, আমার মা ওই ততদূর অবধি হেঁটে হেঁটে আমাদের পেছন পেছন গিয়েছে। আসার সময় তো আমার মা ওই আমাকে জড়িয়ে ধরে আদর করে দিল, অনেক ধরনের কথা বলল। এই জন্য কেন জানি খারাপ লাগতেছিল। আমি বারবার পেছন দিকে তাকিয়ে দেখতেছিলাম। আমার ছোট ভাই, বাবুর আব্বু, আমি সবাই কিন্তু এই প্রথম আমরা ঘোড়ার গাড়িতে উঠেছি। আজ আমরা জীবনের প্রথম অসাধারণ একটা জার্নি করার সুযোগ পেলাম। সেই জন্য আমরা অনেক মজা করতেছিলাম, হাসাহাসি করতেছিলাম। এত হাসির একটাই কারণ, ঘোড়ার গাড়ি যেন আমাদের হেলিয়ে দুলিয়ে নিয়ে যাচ্ছে। আমরাও সাথে সাথে একই অবস্থা, হেলে দুলে যাচ্ছি। অনেকটা দূরে আসাতে ভেবেছিলাম মাওই হয়তো চলে গিয়েছে, কিন্তু হঠাৎ করে পেছনে তাকিয়ে দেখি এখনো সে তাকিয়ে আছে। মায়া বড় অদ্ভুত জিনিস, যার প্রমাণ আপনাদেরকে দেখালাম। এইদিকে অর্ধেক রাস্তা আসতেই আমি আমার ভাইকে জিজ্ঞেস করলাম, আমরা যেই নদীর ঘাটে নেমেছিলাম সেই নদীর ঘাট আর কত দূর হবে? আমার ছোট ভাই তখন বলল, বাইকে করে আসলে মাত্র 3 থেকে 4 মিনিট সময় লাগতো, ঘোড়ার গাড়িতে করে আসলাম বলেই 15 থেকে 20 মিনিট সময় লেগে গেল। আমি তো শুনেই অবাক, কারণ এতটুকু রাস্তা ঘোড়ার গাড়িতে চড়ার জন্য অনেকগুলো টাকা ভাড়া দিতে হয়েছিল আমার ছোট ভাই। আগে জানলে হয়তো উঠতামই না। আমি তো ভেবেছিলাম হয়তো অনেকটা দূরে। তো যাই বলি না কেন, বোনের শখ বলে কথা। তো যাই হোক, ঘোড়ার গাড়িতে চড়ে অন্যরকম একটা অভিজ্ঞতা হলো। তো যাই হোক গাইস, আমার মতো কে কে ঘোড়ার গাড়িতে উঠেছো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। সবাই আমার নতুন পেজটিতে ফলো দিয়ে রাখো। সবার কাছ থেকে আশা করি বেশি বেশি সাপোর্ট এবং শেয়ার। সবার দোয়াতে আর সবার সাপোর্টে ইনশাল্লাহ আমার 4K 500 ফলোয়ার হয়ে গেছে। আর মাত্র 500 ফলোয়ার হলে 5K ডান। এইদিকে এই রাস্তাটা দেখুন, অসাধারণ দেখতে। আমার তো ঘোড়ার গাড়িতে উঠে বেশ ভালো লাগতেছিল। জীবনের প্রথম এই গাড়িতে উঠে বুঝতে পারলাম এই গাড়িতে চড়ে ঘুরে বেড়ানোটা খুব মজা। কিন্তু নদীর এই পারের মানুষদের প্রতিদিনকার যাতায়াতে তাদের তেমন কোনো শখ নেই। কোনো কিছুর প্রতি কোনো অভিজ্ঞতা না থাকলে তার প্রতি কেমন জানি একটা আকর্ষণ থাকে। আমি যাইতে যাইতে ওদের বলতেছিলাম, আমার যদি নদীর এই পারে বাড়ি থাকতো, একদিন করে হলেও ঘোড়ার গাড়িতে চড়ে কোথাও ঘুরে বেড়াতাম কিংবা পিকনিকে যেতাম, বেশ মজা হতো তখন। তো যাই হোক গাইস, এইভাবে কথা বলতে বলতে আমরা প্রায় নদীর পাড়ে চলে এসেছি। আর এইদিকে আমাদের ছোট বউয়ের ছোট্ট ভাইটা এতটা পরিশ্রমী আর এতটা
কতটা দায়িত্ববান দেখলে বোঝাই যায় না। বয়সটা ছোট হলে কি হবে, তার দায়িত্ববানের কাছে বড় মানুষকেও হার মানাবে। আমরা দেখতে দেখতে নদীর ঘাটে চলে এসেছি। আমরা যেই সময়টাতে এসেছি আজ প্রচুর পরিমাণে রোদ আর প্রচন্ড রোদের তাপ। এতক্ষণ তো ভালোই আসলাম, এখন চিন্তা করতেছি এত পরিমাণ রোদের মধ্যে নৌকাতে করে এতটা পথ কিভাবে পাড়ি দেব। আমরা না হয় যেমন তেমন, কিন্তু আমার বাপজানের কি অবস্থা হবে এইটা ভেবে অবশেষে তার মাথাতে হেলমেট দিয়ে দিলাম। এই নৌকাতে যারা রেগুলার যাতায়াত করে তাদের প্রত্যেকের হাতেই ছাতা ছিল, আর আমাদেরই বা কি দোষ, আমরা তো জীবনের প্রথম আত্মীয় বাড়িতে এসেছি নৌকাতে করে বেড়াতে। নৌকাতে চলাচল তো আমাদের তেমন অভ্যাস নেই, কিন্তু যাওয়ার পথে প্রচন্ড কষ্ট হয়েছিল আমাদের। মনে হতেছিল যদি একটা ছাতা পেতাম কিংবা একটুখানি ছায়া পেতাম। অবশেষে কিছুটা দূরে যাবার পরে নদীর চারপাশের খোলা হাওয়া গায়ে যখন লাগলো তখন একটু রোদের তাপটা কম মনে হলো। তো যাই হোক গাইস, আজকের মতো আমাদের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।